ওকে, আজকে হচ্ছে আমাদের 13তম ক্লাস, ইলাস্ট্রেটরের 3য় ক্লাস। তো আজকের এই ক্লাসেও আমরা অনেকগুলো টুলস এবং কিছু অপশনের ব্যবহার দেখব। পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটা প্যালেট আছে, যে প্যালেটটার ব্যবহারটা আমরা দেখব, সেটার নাম হচ্ছে পাথফাইন্ডার অপারেশন। তো আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা অন করে নিলাম। এক মিনিট। আচ্ছা, তো আমরা ফার্স্টে পাথফাইন্ডার অপারেশন এটা একটু ওপেন করে নেব। এটা পাওয়া যাবে হচ্ছে উইন্ডো মেনুর ভিতরে, এই যে এখানে, ঠিক আছে, মাঝামাঝি থেকে একটু নিচের দিকে পাথফাইন্ডার। তো পাথফাইন্ডারটা নিয়ে আসলে এই যে এখানে চলে আসছে পাথফাইন্ডারটা। আমি এটাকে একটু বাহিরে নিয়ে আসতেছি, কারণ এটা আমাদের আজকে মেন যে প্যালেটটা আছে সেটা হচ্ছে এটা। মানে এইটার অনেক কাজ, মানে এটা দিয়ে মূলত হচ্ছে আমরা ডিজাইনের কাজ করতে গেলে বা লোগোর কাজ করতে গেলে এই জিনিসটা আমাদের সবসময় লাগবে এবং খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো এখানে কি কি আছে একটু আমরা যদি দেখি, এখানে উপরে 4টা আইকন, নিচে 6টা আইকন। তো উপরে যে 4টা আইকন আছে এটা হচ্ছে শেপ মোডস, আর এই আইকনগুলো আমরা অলরেডি ফটোশপ সফটওয়্যারে দেখে আসছি। ফটোশপ সফটওয়্যারে আমরা এই আইকনগুলোর সাথে পরিচিত হয়ে আসছি। পাশাপাশি আইকনগুলোর নাম কিছুটা কাছাকাছি আছে, কাজগুলো প্রায় একই রকম। তো আমরা এখন দেখব যে কোনটা কি কাজ। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ইউনাইট। ইউনাইটের কাজ হচ্ছে একত্রিত করা। আমরা ফটোশপে যেটা দেখেছিলাম সেটা হলো কম্বাইন্ড শেপ। কম্বাইন্ড শেপের কাজ ছিল হচ্ছে যে সবগুলো মিলে, যতগুলো লেয়ার থাকবে সবগুলো লেয়ার মিলে একটা লেয়ার হবে, ঠিক আছে। তো কম্বাইন্ড শেপটা যেটা ছিল এখানে, সেটার নাম আছে হচ্ছে ইউনাইট। তো এখানে আমরা যখন একটা কাজ করব তখন দেখা যাবে যে আমাদের হয়তো বা লেয়ার বা অবজেক্টগুলো আলাদা আলাদা থাকবে, কিন্তু এই অবজেক্টগুলোকে আমরা চাইলে আবার সবগুলো মিলে একটা লেয়ার করে নিতে পারবো। তো এখানে অনেকগুলো লেয়ার আছে বা অনেকগুলো অবজেক্ট আছে। তো এখন এই অবজেক্টগুলোকে আমি চাচ্ছি যে এতগুলো অবজেক্ট থাকবে না, সবগুলো মিলে একটা হয়ে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এই সবগুলোকে সিলেক্ট করে, দেখেন এখন যখন সিলেক্ট করতেছি তখন কতগুলো অবজেক্ট আছে, সবগুলোর পাথগুলো শো করতেছে। তো এখন এই সবগুলোকে সিলেক্ট করে আমি যদি এখন ইউনাইটে ক্লিক করি তাহলে সবগুলো মিলে একটা হয়ে যাবে। তখন এই ভিতরের এই পাথগুলো আর শো করতেছে না, এখন পুরোটা মিলে একটা, কালার চেঞ্জ করলে একটা, বা ধরলেও পুরোটা একটাই, ঠিক আছে। এখানে একটা হয়ে যাচ্ছে সবগুলো মিলে। আচ্ছা, এখন এই ইউনাইটে ক্লিক করার সময় আমরা আরেকটা জিনিস একটু দেখে নিই। সেটা হচ্ছে যে যদি এরকম আগের যেটা আমরা দেখলাম সেটা কিন্তু একটার সাথে একটা লেগেছিল, বাট যদি এরকম থাকে মাঝখানে যদি জায়গা ফাঁকা থাকে, সেই ক্ষেত্রে ইউনাইটে ক্লিক করলে এটা ইউনাইট হয়ে গেল ঠিকই, ঠিক আছে। যেমন দেখেন একটা ধরলে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, কালারও সবগুলো চেঞ্জ হচ্ছে, ইউনাইট হয়ে গেছে। বাট এই ক্ষেত্রে একটা প্রবলেম থাকে, এই ক্ষেত্রে একটা প্রবলেম থাকে। প্রবলেমটা হচ্ছে যদি আমরা ক্লিপিং মাস্ক করতে যাই তাহলে হয়তোবা এটা ক্লিপিং মাস্ক নাও হতে পারে। মনে করেন আমি হাতিটাকে একটু নিয়ে আসতেছি, হাতির ছবিটাকে। তো আমরা গত ক্লাসে ক্লিপিং মাস্ক দেখেছিলাম। ক্লিপিং মাস্কের জন্য কি করতে হয়, আমাদেরকে ছবিটা থাকবে হচ্ছে নিচে আর শেপটা থাকবে হচ্ছে উপরে। তো আমি ছবিটাকে পিছনে পাঠিয়ে দিলাম এবং শেপটা হচ্ছে উপরে নিয়ে আসলাম। এখন যদি আমি দুইটাকে সিলেক্ট করে ক্লিপিং মাস্কে ক্লিক করি তাহলে যেটা হলো যে ক্লিপিং মাস্ক হয়েছে, বাট কিছুই এখন দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো এর কারণটা হচ্ছে যখন আমাদের শেপটা আলাদা আলাদা থাকবে, আর ওই ক্ষেত্রে যদি আমরা ইউনাইট করি তাহলে ওইটা ইউনাইট বা একত্রিত হবে ঠিকই, বাট এই ধরনের কিছু একটা প্রবলেম থাকবে, মানে প্রপারলি কম্বাইন্ড, মানে একত্রিত হচ্ছে না। তো এই ধরনের ক্ষেত্রে আমাকে অল্টার প্রেস করে ক্লিক করতে হবে। এখানে এই যে মাউসটা রাখলে নিচে একটা কমান্ড চলে আসতেছে যে অল্টার ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ, মানে কম্পাউন্ড একটা শেপ করতে চাইলে আমাকে অল্টার প্রেস করে ক্লিকটা করতে হবে, ঠিক আছে। তো অল্টার প্রেস করে ক্লিক করলে তখন জিনিসটা হবে, আর অল্টার ছাড়া করলে এই যে এই সমস্যাটা হলো, এরকম একটা সমস্যা হবে। আর যদি একত্রিত থাকে, যেটা ফার্স্টে আমরা দেখলাম, যদি এরকম অনেকগুলো একসাথে থাকে তারপরে যদি এগুলোকে আমরা ক্লিপে মাস্ক করি, এই ক্ষেত্রে এই প্রবলেমটা হবে কিনা একটু দেখেন।
ঠিক আছে, এই ক্ষেত্রে এটা প্রবলেম নাই। যখন প্রবলেমটা হচ্ছে কখন, যখন এটা আলাদা আলাদা থাকতেছে সেই ক্ষেত্রে। তো আমরা এটা আরো একটা দেখি। আচ্ছা, তো এখানে আমি অনেকগুলো অবজেক্ট করে নিলাম। তো আমি চাচ্ছি যে সবগুলোকে মিলে আমরা একটা শেপ করব। তো একটা শেপ করার জন্য এখানে যে কমান্ডটা আসছে যে অল্টার প্রেস করে ক্লিক করা, তো অল্টার প্রেস করে ক্লিক করব, করার পরে আরেকটা অপশন আবার এখানে একটা বাটন অ্যাক্টিভ হয়ে যায়, সেটা হচ্ছে এক্সপান্ড। তো এক্সপান্ডে ক্লিকটা করে নিতে হবে কম্পাউন্ড শেপটা করার জন্য। তো এক্সপান্ডটা ক্লিক করে নিলাম। এখন আমরা যদি কোনো একটা ছবি যদি এখন ওপেন করি, যেমন ধরেন এই ছবিটা একটু ওপেন করে নিলাম, এই ছবিটা একটু ওপেন করে নিলাম। এখন আমি এখানে ছবিটাকে পিছনে পাঠাচ্ছি এবং এই সবগুলো মিলে ক্লিপিং মাস্ক করে দিলাম, তাহলে কিন্তু ক্লিপিং মাস্কটা সঠিকভাবে হয়ে গেল। ঠিক আছে, কিন্তু যদি অল্টার প্রেস করে না করতাম তাহলে কিন্তু হতো না, যেটা একটু আগে আমরা দেখলাম। আচ্ছা, এক মিনিট, একটা ফোন আসছে। ওকে, তো ইউনাইটের কাজটা হচ্ছে এইটা যে সবগুলোকে মিলে একটা করে দিবে। ওই বাইরে থেকে একটা ফোন আসছিল আর কি, ইতালি থেকে, ওই জন্য ওই ফোনটা ধরতে হলো। তো যেটা বলতেছিলাম, আচ্ছা, তো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে ইউনাইটের ব্যবহারটা। কথা কি শুনতে পাচ্ছ তো নাকি? হ্যাঁ, তো আমরা পাথফাইন্ডার অপারেশনের প্রথম যে অপশনটা ছিল ইউনাইট, এটার ব্যবহারটা আমরা দেখলাম। তো এটার ব্যবহারটা দেখা দেখি আমি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখালাম যে এখানে অল্টার ছাড়া যদি আমরা ক্লিক করি আর শেপগুলো যদি একটা একটার সাথে লেগে থাকে তাহলে কোনো সমস্যা হবে না। আর যদি আমরা অল্টার সহ করি সেই ক্ষেত্রে অবশ্যই, মানে যদি শেপগুলো আলাদা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সবগুলোকে সিলেক্ট করে যখন আমরা ইউনাইট করব বা একত্রিত করব তখন অল্টার প্রেস করে আমাদেরকে ক্লিক করে কম্পাউন্ড শেপটা তৈরি করতে হবে, এবং অল্টার প্রেস করে ক্লিক করার পরে এক্সপান্ড বাটনে ক্লিক করে এটাকে প্রপার একটা কম্পাউন্ড শেপ তৈরি করতে হবে। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন তো সবাই? জাহিদ, ইফতেখার ভাই, ওকে, শুভ আছে না নাই? শুভ, শুনতে পাচ্ছ কি না? ও আচ্ছা, তো আমরা পাথফাইন্ডারের প্রথমে যে চারটা অপশন আছে এই চারটা অপশনের প্রথমটা আমরা দেখতেছিলাম, সেটা হচ্ছে ইউনাইট। ইউনাইটের কাজ হচ্ছে একত্রিত করা। তো একত্রিত করার জন্য দুইটা ওয়ে, একটা হচ্ছে যে একটা শেপের সাথে লেগে আছে, হ্যাঁ, একটা এইভাবে যদি একটার সাথে লেগে থাকে সেটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে যদি আলাদা থাকে, আলাদা যদি থাকে, ঠিক আছে, এরকম একটু আলাদা। তো এরকম যদি হয় একটার সাথে লেগে আছে সেই ক্ষেত্রে আমরা যদি ইউনাইটে ক্লিক করি তাহলে সবগুলো একটা শেপে কনভার্ট হয়ে গেছে এবং এখানে কোনো ধরনের সমস্যা হবে না। আর এইটার ক্ষেত্রে যেগুলো আলাদা সেগুলোর ক্ষেত্রে আমরা ইউনাইটে যদি সরাসরি ক্লিক করি অল্টার ছাড়া তাহলে এটাও দেখাবে যে একত্রিত হয়ে গেছে, বাট এখানে কিছুটা প্রবলেম থাকবে। ঠিক আছে, যে প্রবলেমটা এই যে ক্লিপিং মাস্ক করতে গেলে আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্লিপিং মাস্কটা হচ্ছে না। তো এইরকম যদি আলাদা থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, অল্টার প্রেস করে ক্লিক করব। ঠিক আছে, অল্টার প্রেস করে ক্লিক করলে তখন এক্সপান্ড একটা বাটন আসবে, এটাতে আবার ক্লিক করলে এটা অ্যাক্টিভ করে নিতে হবে। তো এই হলো মোটামুটি একটা বিষয় যে অল্টার প্রেস করে আমরা ক্লিক করে ইউনাইটটা করে নিব।
আচ্ছা, এখন বুঝতে পারছো? শুভ, আচ্ছা ওকে। তারপরে দ্বিতীয় যে অপশনটা আছে এটার নাম হচ্ছে মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্টের কাজ হলো যে একটা শেপ আছে, এখন এর উপর দিয়ে যদি আমরা আরেকটা শেপ তৈরি করি, হ্যাঁ, যেমন এখানে আমি স্টারটা নিচ্ছি, স্টার নিলাম, স্টার নিয়ে কালারটা একটু আলাদা করে দিচ্ছি। তো এখন এই যে দুইটা শেপ আছে, আমি যদি এখন এই দুইটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে এখানে ক্লিক করি, এই সব প্রথম এই চারটাতে আমরা অল্টার প্রেস করে ক্লিক করব, পাশে এক্সপান্ড বাটনটাতে ক্লিক করে নিব, তাহলে কোনো ঝামেলা থাকবে না, মানে প্রপারলি একটা কম্পাউন্ড শেপ তৈরি হয়ে যাবে। তো এখন এখানে এই দুইটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে আমরা যদি মাইনাস ফ্রন্টে ক্লিক করি, তাহলে যে কাজটা হবে যে উপরের শেপটা দ্বারা নিচের শেপটা কেটে যাবে বা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, যেটা আমরা ফটোশপেও দেখে আসছি। যেমন অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, এক্সপ্যান্ড, তো ওই যে স্টারটা ছিল ওই স্টারটা দিয়ে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এখানে কিন্তু আর কোনো কিছু নাই, ওই স্টারটা দিয়ে এই শেপটা কেটে গেছে, ঠিক আছে, এই শেপটার এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। তো এই হচ্ছে মাইনাস ফ্রন্টের কাজ। তো এই মাইনাস ফ্রন্টের এই একটা মানে শুধুমাত্র এইটার ব্যবহার করেও অনেক লোগোর কাজটা কিন্তু দেখা যায়, বা অনেক লোগো আছে শুধুমাত্র এই একটা কাজ করেও তৈরি করে। যেমন মনে করো আমরা গত ক্লাসে কি টাইপ টুলের ব্যবহার দেখছিলাম, টাইপ টুল ছিল, হ্যাঁ, টাইপ টুলের ব্যবহার ছিল। হ্যাঁ। তো আমি এখানে জাস্ট এস লিখে নিলাম, আচ্ছা। এরপরে আমরা টাইপ টুলের ক্ষেত্রে টেক্সট লেয়ারটাকে শেপে বা পাথে আমরা কনভার্ট করাটাও দেখছিলাম, যে যেমন হচ্ছে যে এখন এটা আছে হচ্ছে লেয়ার টাইপ বা টেক্সট লেয়ার হিসেবে বা টেক্সট হিসেবে আছে, যখন আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিব তখন আর এটা কিন্তু পাথ হিসাবে চলে আসবে, এটা টেক্সট হিসাবে থাকবে না। তো আমি একটা লেখাকে পাথ হিসাবে করে নিলাম, নেওয়ার পরে আমি এখন ধরেন এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, আচ্ছা। তো এইটা আর এইটা দুইটার মধ্যে একটু পার্থক্য করে নিচ্ছি, যেমন এইখানে এসটাকে একটু বড় করে নিলাম, বড় করে দেখেন এই এসটাকে কিন্তু সার্কেলের থেকে দুই দিক থেকে একটু বাড়তি করে নিলাম, যেমন ওইদিকে একটু বাড়তি নিচ্ছি, এইদিকে হালকা একটু বাড়তি নিচ্ছি, আচ্ছা। নেওয়ার পরে এখানে যদি আমরা করি অল্টার প্রেস করে ক্লিক করলাম, এখানকার এটা মাইনাস হয়ে গেল, এবং এখানেও একইভাবে মাইনাস করে নিলাম। তো দুইটার মধ্যে পার্থক্য কি, যখন ছোট আছে এসটা তখন এটার ভিতরেই সীমাবদ্ধ ছিল, আর এইটার ক্ষেত্রে দুইটা কিন্তু ডিভাইডও করে দিছে, এখানে এসটার জায়গা মাইনাস হয়ে গেছে, পাশাপাশি এই দুই দিকে দুইটা আলাদা আলাদা অবজেক্টও করে ফেলছে। আমরা চাইলে এখন এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা মানে দুইটাকে আলাদা আলাদা করে ধরার জন্য আবার রাইট মাউস ক্লিক করে রিলিজ করে নিতে হবে। রিলিজ যদি আমরা করে নেই তাহলে আলাদা আলাদা করে ধরতে পারবো এবং আলাদা আলাদা কালারও দেওয়া যাবে, ঠিক আছে। এবং এই ধরনের অনেক লোগো পাওয়া যায়, শুধুমাত্র একটা শেপের ভিতরে একটা টেক্সট দিয়ে জাস্ট শুধু ইয়ে করা, অর্থাৎ আপনার এইভাবে মাইনাস করা। যেমন আরও কিছু দেখায়, আচ্ছা এটাকে আউটলাইন করে নিতে হবে, ঠিক আছে। যে ফেসবুকের লোগোটা যে এরকম দেখতে, তো জাস্ট শুধু কি করা, একটা শেপের ভিতর দিয়ে এই লেখাটা লিখে জাস্ট আউটলাইন মানে মাইনাস ফ্রন্ট দিয়ে মাইনাস করে দিলেই হয়ে গেল। তো এই ধরনের অনেক লোগো পাবেন যেটাতে শুধুমাত্র এই মাইনাস ফ্রন্টটা ব্যবহার করে তৈরি করা, ঠিক আছে, শুধুমাত্র মাইনাস ফ্রন্টটা দিয়েই লোগো তৈরি করা যায়। আচ্ছা আরও কিছু ব্যবহার দেখেন, যেমন এখানে একটা শেপ করলাম, এর উপর দিয়ে আরেকটা শেপ নিলাম, এবং এটাকে কয়েকবার একটু রোটেট করে নিচ্ছি,
আচ্ছা, এখানে মাঝখানে একটা কপি নিচ্ছি। এখন এই সবগুলোকে সিলেক্ট করলাম। দেখেন এই যে সবুজ কালারে যেটা আছে সবগুলো নীল কালারের উপরে আছে। মাইনাস পয়েন্টের কাজই হচ্ছে উপরেরটা দ্বারা নিচেরটা কেটে যাবে। তো এখন এই সবগুলো মিলে নীলের উপরে আছে, তো যার কারণে এই সবগুলো মিলে যখন আমি মাইনাস পয়েন্টে ক্লিক করব এই সবগুলোর জায়গা এখান থেকে মাইনাস করে দিবে। ওকে, আচ্ছা, তারপরে 3 নাম্বার যেটা, এটার নাম হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্টের কাজ হলো যে দুইটা শেপের মাঝামাঝিতে যে জায়গাটা থাকবে সেটা থাকবে, আর বাইরেটা হচ্ছে ডিলিট করে দিবে। যেমন এখানে দুইটা শেপ করলাম, এখন এই দুইটাকে সিলেক্ট করে তারপর যদি আমরা ইন্টারসেক্ট করি, ইন্টারসেক্টটার ব্যবহারও আমরা ফটোশপে দেখে আসছিলাম। যেমন এই দুইটা শেপকে সিলেক্ট করে এখন যদি আমি ইন্টারসেক্টে ক্লিক করি তাহলে যে মাঝখানের জায়গাটুকু থাকতেছে বাইরেটা চলে যাচ্ছে। এবং দেখেন দুইটা শেপ দিয়ে ইন্টারসেক্টের মাধ্যমে সুন্দর একটা পাতার মতো একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেল। এখন এটা দিয়ে যদি আমরা এখন একটা লোগো বানাতে চাই, হ্যাঁ সেটা কিন্তু করা যাবে। যেমন এখানে 3টা আমি 4টা হবে পাতা, তাহলে হচ্ছে কত আসবে, 90। ঠিক আছে, আচ্ছা। তো মাইনাস ফ্রন্টের পরে হচ্ছে ইন্টারসেক্ট আমরা দেখলাম। ইন্টারসেক্টের পরে হচ্ছে এক্সক্লুড আছে। এক্সক্লুডটা হচ্ছে ইন্টারসেক্টের বিপরীত, অর্থাৎ এক্সক্লুডটা করবে কি, বাইরেরটাকে রেখে দেবে, মাঝখানেরটাকে ডিলিট করে দেবে। ঠিক আছে, তাহলে কোনটা থাকবে, এই দুই সাইডের দুই অংশটা থাকবে, এইদিকে একটা থাকবে এইদিকে একটা থাকবে। একটু কালার চেঞ্জ করে নেই, দুই দিকে দুই অংশ থাকবে, মাঝখানের জায়গাটুকু মাইনাস করে বাদ দিয়ে দিবে। আর এই ক্ষেত্রে এই দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। রাইট মাউস ক্লিক করে যদি আমরা রিলিজ করে নেই তাহলে এই দুইটাকে আবার আলাদা আলাদা করে ধরাও যাবে, যেরকম আলাদা করে ফেলা যাচ্ছে। এবং এভাবে মানে অনেক ধরনের শেপ আমরা তৈরি করতে পারবো এই কাটাকাটির মাধ্যমে, বা ইউনাইট বা মাইনাস বা ইন্টারসেক্ট বা এগুলোর মাধ্যমে। এখন মনে করেন যে শেপটা আসছে, একটা চাঁদের মতো একটা গোল শেপ তৈরি হয়েছে, এটা আমি যদি এখান থেকে রোটেট করি, 30 ডিগ্রি দিলাম, দিয়ে কপি দিচ্ছি। ঠিক আছে, তো এরকম একটা কিছু তৈরি হয়ে গেল। ওকে, তো এই উপরের 4টা বুঝতে পারছেন সবাই, পাথফাইন্ডারের প্রথম 4টা? জি ভাই। আচ্ছা, এখন আমরা নিচের যে অপশনগুলো আছে এগুলোর ব্যাপার দেখব। তো নিচেরগুলোর মধ্যে প্রথম যেটা আছে ডিভাইডার, এইটার কাজটা সবচেয়ে বেশি, এই ডিভাইডারের কাজটা অনেক বেশি। তারপরে যেগুলো আছে এগুলো মোটামুটি লাগবে, তবে ডিভাইডার যেটা আছে এটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে আপনাদের। তো যেমন ডিভাইডারের কাজটা কি দেখেন, এখানে আমি একটা সার্কেল করে নিলাম, মাঝখানে উপর দিয়ে আমি একটা শেপ করে একটা লাইন টেনে নিলাম। ঠিক আছে, যে লাইন টুল দিয়ে একটা লাইন টেনে নিলাম, লাইনটাতে স্ট্রোকেও কোনো কালার নাই, পাথেও কোনো, ফিলেও কোনো কালার নাই। তো আমি ফিল স্ট্রোক দুটা নাম রেখে দিতে পারি, অথবা স্ট্রোকে কালার একটা দিয়েও নিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তো দিলাম, দেওয়ার পরে এখন এই দুইটাকে সিলেক্ট করে আমি যদি ডিভাইডারে ক্লিক করি তাহলে এইটা মাঝখান থেকে দুইটাকে আলাদা করে দিবে। অর্থাৎ একটা শেপের উপর দিয়ে যতগুলো পাত যাবে বা পাত থাকবে, যখন আমরা সবগুলোকে সিলেক্ট করে ডিভাইডারে ক্লিক করব সবগুলোকে আলাদা আলাদা করে দিবে যতগুলো পাত থাকবে। তো এখন পাত আছে মাঝখান দিয়ে একটা, তাহলে এখানে ডিভাইড করে দিবে হচ্ছে কয়টা, মাত্র 2টা। তো আমি এখানে ডিভাইডারে ক্লিক করলাম, তারপরে রাইট মাউস ক্লিক করে এটা আবার আনগ্রুপ করতে হয়। উপরেরগুলোর ক্ষেত্রে করতে হয় হচ্ছে রিলিজ কম্পাউন্ড পাথ নামে একটা অপশন আসবে, আর এটার ক্ষেত্রে নিচেরগুলোর ক্ষেত্রে আসে হচ্ছে এটা যখন ডিভাইড হয়ে যাচ্ছে বা যেটাই হবে সবগুলোর ক্ষেত্রে কি হবে, এখানে আপনার
দুইটা মিলে আবার গ্রুপ হয়ে যায়। তো এটা আনগ্রুপ করার পরে এই দুইটাকে আমরা আলাদা আলাদা করে ধরতে পারবো। ঠিক আছে, যেরকম দুইটাকে আলাদা আলাদা করে ধরা যাচ্ছে বা কালার টালার যাই দিয়ে এগুলো দেওয়া যাচ্ছে। আচ্ছা, এখন এটারই আরও কিছু এক্সাম্পল দেখেন। যেমন এখানে একটা করলাম, তারপরে যদি এখানে আরও অনেকগুলো শেপ তৈরি করি তাহলে কি হবে, এই সবগুলো আলাদা আলাদা একটু কালার দিয়ে নিচ্ছি বা আলাদা কালার না দিই। এই যে দেখেন, এখন এই যে সবগুলো সিলেক্ট করলাম, করার পরে আমি যদি ডিভাইড দিই, এই যে যতগুলো পাত দেখা যাচ্ছে ভিতরে এই সবগুলো আলাদা 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 হয়ে যাবে। যেমন ডিভাইড ক্লিক করলাম, তারপরে হচ্ছে আনগ্রুপ। এখন দেখেন এই যে প্রত্যেকটা আলাদা আলাদা টুকরা হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি ধরেন এগুলোকে একটু বাদ দিচ্ছি, বাইরেগুলোকে বাদ দিচ্ছি। এখন ভিতরে যেগুলো আছে এগুলোকে মনে করেন আলাদা আলাদা করে কালার দিচ্ছি। ঠিক আছে, মানে যতগুলো পাত থাকবে সবগুলো এভাবে আলাদা হয়ে যাবে, এবং আলাদা করার পরে এখন কালার দেওয়ার দরকার হলে কালার দিবেন, বা যেটা দরকার সেটা করে নিতে পারবেন। ঠিক আছে, তো ডিভাইডারের কাজটা হচ্ছে যে একটা পাথের উপর দিয়ে যতগুলো পাত থাকবে সবগুলোকে ডিভাইড করে দিবে। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি। যেমন এখানে একটা সার্কেল করলাম, করার পরে এখন পেন টুল নিয়ে আমি শুধু পাত তৈরি করব। ঠিক আছে, এখানে জাস্ট আমরা স্ট্রোকে কালার নিয়ে নিচ্ছি। আচ্ছা, তারপরে আরেকটা, আচ্ছা এখন এখানে পাত নিলাম কয়টা, পাত নিছি 3টা, আর নিচে আছে আমার একটা সার্কেল। তাহলে এই সার্কেলটা ডিভাইডার দিয়ে যদি আমরা ডিভাইড করি কয়টা টুকরা এখান থেকে পাওয়া যাবে? 4টা। হ্যাঁ, 4টা চলে আসবে। রেফারেন্স ক্লিক করলাম, আনগ্রুপ। এখন যদি আমরা কালার দিই আলাদা আলাদা করে তাহলে জিনিসটা বুঝতে পারবো। বোঝা গেছে এটা ডিভাইডারের কাজটা। তো এটা আমরা যখন ডিজাইনের কাজগুলো করতে যাব আমাদের এটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে, এই ডিভাইডারটা। আচ্ছা, এরপরে যেগুলো আছে এগুলো খুব বেশি একটা আমাদের প্রয়োজন হবে না, তারপরে আমরা একটু দেখব যে কোনটার কি কাজ। এখানে যেটা আছে ট্রিম, ট্রিমটা হচ্ছে আপনার এই মাইনাস ফ্রন্টের মতোই কাজ করে। হ্যাঁ, মাইনাস ফ্রন্টটা যেরকম কাজ করতেছিল ওই রকমই কাজ করবে হচ্ছে ট্রিমটা। তো পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে আমরা যখন ট্রিম দিয়ে কাজ করব সেই ক্ষেত্রে দাঁড়ান আমি একটু দেখাই নিই। এখানে একটা সার্কেলের ভিতরে একটা স্টার নিলাম, এখানেও একটা সার্কেলের ভিতরে মানে কপি করে নিলাম। তো ফার্স্টেরটা আমরা মাইনাস ফ্রন্ট দিয়ে কাজ করব। তো মাইনাস ফ্রন্টের কাজটা হচ্ছে উপরের যে শেপটা থাকবে সেটা দ্বারা নিচের শেপটা মাইনাস হয়ে যাবে, এবং যে শেপটা দ্বারা মাইনাস করব সেটাও নাই হয়ে যাবে বা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে এই উপরের সবুজ কালারের শেপটা সহ নিচের এই জায়গাটুকু মাইনাস। আর ট্রিমের কাজটা হচ্ছে যে হাইড অংশটাকে ডিলিট করে দিবে। হাইড অংশ বলতে এই স্টারের নিচে খয়েরি কালারের শেপের যেই অংশটুকু আছে সেটা কি দেখা যাচ্ছে না, হাইড হয়ে আছে। তো এই হাইড অংশটাকে ডিলিট করে দিবে। ঠিক আছে, আমি এখানে ট্রিমে ক্লিক করলাম। এখন যদি আনগ্রুপ করি তো এটা সরালে আমরা দেখতে পাবো যে এখানকার এই জায়গাটা এটার মতো নাই হয়ে গেছে, বা এই উপরে যে আছে সে সরে যায় না বা সে ডিলিট হয় নাই। মাইনাস দিয়ে কী করলে ও নিজে ডিলিট হবে, পাশাপাশি ওর নিচে যা থাকবে সেটা সহ ওর মাইনাস হয়ে যাবে। আর ট্রিম দিয়ে হচ্ছে যেটা আছে সেটা দিয়ে নিচের অংশটাকে কেটে দেওয়া যাচ্ছে। ঠিক আছে, এটা কেটে দিচ্ছে বাট এটা থেকে যাচ্ছে, উপরে যেটা থাকবে সেটা কিন্তু নাই হয়ে যাচ্ছে না। তো এই হচ্ছে এটার মানে দুইটার মধ্যে পার্থক্যটা। এটা লাভটা কি ভাই? আচ্ছা, লাভটা হচ্ছে যে মনে করেন অনেক সময় এই যে আপনারা যেই গত ক্লাসের যে প্র্যাকটিসটা আমি দিলাম, ঠিক আছে, এখানে আপনাদের একই জায়গায় কিন্তু 2-3টা কালার চলে আসছে। যেমন ধরেন
মার্কটাতে যাই, এখানে সিরিয়ালি নামটা দিয়ে এখানে আবার ওইটাতে ক্লিক করে যাচ্ছে। আচ্ছা দেখেন, এখন এখানে যখন আপনি পার্টটা করছেন, পার্টটা করার সময় আপনি এখানে নিচে রাখছেন কোন শেপটা, এই ইয়েলো কালারের শেপটা, তার উপর দিয়ে আলাদা আলাদা করে এই যে খয়েরি কালারের শেপগুলো ব্যবহার করছেন। তারপরে এই যে নাক, মুখ, চোখ, এই জিনিসগুলো কি করছেন, এই ইয়েলো কালারের উপরে কিন্তু এগুলো আলাদা করে ড্র করছেন, তাই না? এরকমই তো নাকি সেকেন্ড ভাই? জি ভাই। হ্যাঁ। এখন হ্যাঁ। এই জিনিসটা যখন প্রিন্ট করা হবে, তো প্রিন্টের আগে একটা কাজ করা লাগে, সেটা হলো যে একই জায়গায় যেন ডবল কালার না থাকে। তখন এই পুরোটা সিলেক্ট করে ট্রিম করে নিলে এখানকার ওই নিচের কালারগুলো বাদ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে প্রিন্টিংয়ে যারা কাজ করে তাদের ক্ষেত্রে অনেক সময় লাগে, যে একটা স্ক্রিন প্রিন্টের মানে যখন একটা প্রিন্ট করতে যাবে, তখন এক জায়গায় যদি ডবল কালার থাকে, এখানে কিন্তু ডবল মানে অনেকগুলো কালার আছে, মানে এইটার নিচে মানে ধরেন এই যে ইয়েলো কালার, এটার নিচে আবার এখানকার যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওগুলোও কিন্তু রয়ে গেছে। আবার এখানে হ্যাঁ, এই ইয়েলো কালারের উপরে যে সাদা, তারপরে কালো, তারপরে পিঙ্ক কালার, এই সবগুলো কিন্তু কোথায়, এই ইয়েলো কালারের উপরে। এবং এই পিঙ্ক কালারের নিচে সাদা আছে, কালো আছে, ইয়েলো আছে, তার মানে 3-4টা কালার কিন্তু এটা নিচে চলে আসতেছে। তো এগুলো হচ্ছে প্রিন্টের কাজ করতে গেলে তখন এই ধরনের কোনো একটা ঝামেলা হয় কিনা আমার জানা নেই সঠিক, বাট আমি জানি যতটুকু যে ওই ধরনের কাজে তখন তারা ট্রিম করে নেয়, মানে একই জায়গায় যেন ডবল কালার না থাকে। ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আমরা যদি মানে ট্রিম, প্রিন্ট করা ছাড়া তো নরমালি কোনো প্রবলেম নাই। না না, নর্মালি এখানে সমস্যা নাই। ঠিক আছে, এগুলো কোনো মানে সমস্যা দুইটার নাই। কাজই একই, খালি প্রিন্ট করতে গেলে ট্রিম করে নিতে হবে আর কি, এরকম কিছু? না, শুধু এরকম না, যদি কোনো প্রয়োজন হয় যে আমার এই উপরে শেপও থাকবে এবং নিচের এই জায়গাটা মাইনাস হবে, অন্য কোনো কাজও যদি লাগে করতে পারেন, শুধু প্রিন্টের জন্য তা না, বাট মানে কখন কোনটা লাগে এর একটা স্পেসিফিক একটা রিজন আর কি আমি বললাম আর কি। হ্যাঁ আচ্ছা, এটা ফেস করলে তখন বুঝবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই জন্য বললাম যে এই বাকিগুলো এতটা আমাদের লাগবে না, এই উপরে চারটা যতটুকু লাগে আর ডিভাইডারটা লাগে, পরেরগুলো অত আমাদের ব্যবহারে আসবে না। আচ্ছা, এরপরে একটা আছে হচ্ছে মার্জ। এই মার্জটা হচ্ছে ট্রিমের মতোই, ট্রিম এবং মানে আপনার ইউনাইট, এই দুটা মিলে কাজ করে। তো মার্জের কাজটা হচ্ছে এই যে ইউনাইটের মতো কিছু কাজ করবে, পাশাপাশি হচ্ছে ট্রিমের মতো কাজ করবে। ট্রিমের কাজটা কি বললাম, যে হাইড অংশটাকে ডিলিট করে দেয়, তাই না? তো এখানে আমরা যদি সবগুলোকে সিলেক্ট করে মার্জে ক্লিক করি, তাহলে এখানে যে হাইড অংশগুলো আছে, অর্থাৎ এই শেপটা পুরোটা দেখা যাচ্ছে না, কিছুটা এই ব্লু কালার দিয়ে ঢেকে গেছে, কিছুটা আবার খয়েরি কালার দিয়ে ঢেকে গেছে। তো ওই ঢাকা অংশগুলো মাইনাস হয়ে যাবে। আর এই খয়েরি কালারের শেপ আছে হচ্ছে দুইটা, এই দুইটাকে একটা করে দিবে। ঠিক আছে? তো এই যে আনগ্রুপ যদি করি, এটার হাইড অংশটা নাই, এটার হাইড অংশও নাই, আর এই দুইটা মিলে একটা করে দিছে। তো এগুলো জাস্ট একটু দেখে রাখেন, হালকা একটু প্র্যাকটিসও করেন, বাট এগুলোর ব্যবহারটা আমাদের খুব বেশি লাগবে না। আচ্ছা, তারপরে যেটা আছে এটা হচ্ছে ক্রপ। ক্রপটা হচ্ছে যেমন আমরা ক্লিপিং মাস্ক করে দেখছিলাম, তো ক্লিপিং মাস্কের মতো একটা কাজ করে। যেমন ধরুন এখানে আমি কয়েকটা শেপ করে নিচ্ছি, ওগুলোতে একটু কালার আলাদা আলাদা করে দিয়ে নেই। আচ্ছা, এখন আমি এই সবগুলোর উপর দিয়ে একটা স্টার করে নিচ্ছি। স্টারের কালারটা ধরেন কালো কালার দিলাম। আচ্ছা, এই সবগুলোকে আমি আরেকটা কপি করে নিব। এখন আমরা গত ক্লাসে ক্লিপিং মাস্ক করে দেখছিলাম। ক্লিপিং মাস্কের ক্ষেত্রে যেটা হয় যে উপরের শেপটা যেটা আমরা করব, এটা দিয়ে সবগুলো সিলেক্ট করে যদি আমরা ক্লিপিং মাস্ক করি, তাহলে উপরের শেপের ভিতর দিয়ে সবগুলো ঢুকে যাবে। ঠিক আছে?
তো যেমন রাইট মাউস ক্লিক করলাম, ক্লিপিং মার্কস, এখানে ক্লিক করলাম। তো এই স্টারের ভিতর দিয়ে যতগুলো নিচের শেপ ছিল সবগুলো ঢুকে গেছে। এখানে আমরা যদি উপরে মাউসটা নিয়ে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে কালারটা এটা কিন্তু আরও এই সাইডেও আছে, বাট এটা দেখা যাচ্ছে না স্টারের ভিতরে ঢুকানোর কারণে। তো একই রকমই কাজ করবে ক্রপটাও। এই সবগুলোকে সিলেক্ট করে ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করলে এইটার মতোই কাজটা হচ্ছে, বাট পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ক্রপ দিলে এই জিনিসটা কেটে যাচ্ছে। এখানে যেমন এই পুরো পাতটা থাকতেছে, মানে সার্কেল, কিন্তু আমি যদি আবার রিলিজ করি, বের করে আনি, তাহলে পাতগুলো আবার পেয়ে যাব। বাট এইটার ক্ষেত্রে আমরা আনগ্রুপ করলে এটা পুরোটা আর নাই, মানে আনগ্রুপ করলে ওটা দেখা যাচ্ছে যে এরকম আলাদা আলাদা ডিভাইড হয়ে গেছে, বা উপরের শেপটা দিয়ে নিচের শেপগুলো ক্রপ হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু আর আলাদা করে ওই বড় পুরো শেপটা পাওয়া যাচ্ছে না। এইটার ক্ষেত্রে আমরা যদি রিলিজ করি সেই ক্ষেত্রে কিন্তু সবগুলোই আবার মানে নিজস্ব যেই শেপটা সেটা কিন্তু সে ধরে রাখতে পারছে। ক্রপ করলে সেটা আর হবে না। ঠিক আছে, তো এই ক্লিপিং মার্কস আর ক্রপ প্রায় একই রকম, পার্থক্য শুধু এতটুকুই যে এটাতে পুরো শেপটা থাকবে, আর ক্রপ করলে পুরো ইমেজটাই, পুরো শেপটা আলাদা আলাদা হয়ে যাবে, আর শেপগুলো পুরোটা থাকবে না। আচ্ছা, এরপরে যেটা আছে আউটলাইন। এটা তো আউটলাইনটাতে ক্লিক করলে এগুলো স্টকে কালার চলে আসবে। ঠিক আছে, যেরকম স্টকে কালার চলে আসবে। তো আউটলাইন এটা যদি লাগে করবেন, অতটা দরকার নাই। আর একদম লাস্টে যেটা আছে এটার নাম হচ্ছে মাইনাস ব্যাক। মাইনাস ব্যাকটা হচ্ছে মাইনাস ফ্রন্টের বিপরীত। মাইনাস ফ্রন্টটা হচ্ছে কি ছিল, যে উপরের শেপ দিয়ে নিচের শেপটা কাটা যাচ্ছিল, আর মাইনাস ব্যাক যেটা সেটা হচ্ছে নিচের শেপ দিয়ে উপরের শেপটা কাটবে। যেমন এখানে আমি দুইটা আবার করে নিচ্ছি। এখানে উপরে আছে কোনটা? সবুজটা। তো মাইনাস ফ্রন্ট দিলে সবুজটা দিয়ে অরেঞ্জটা কেটে যাবে, তাহলে থাকতেছে হচ্ছে এই পাশেটা। আর মাইনাস ব্যাক দিলে অরেঞ্জটা দিয়ে সবুজটা কাটবে, তাহলে থাকবে হচ্ছে ডান পাশেরটা। একই জিনিস, জাস্ট শুধু দুই রকম করে দিছে। আচ্ছা, তো পাথফাইন্ডারের যে বিষয়গুলো ছিল এগুলো কি বুঝতে পারছেন সবগুলো? জি ভাই, মোটামুটি বুঝছি। আচ্ছা, ওকে। আজকে ক্লাস তো মনে হয় যতগুলো অপশন আছে সবগুলো মনে হয় দেখালে বেশি হয়ে যাবে পরে। আচ্ছা, দেখি কতটুকু নেওয়া যায়। আচ্ছা, এরপরে যেই অপশনটা আমরা দেখতে পাচ্ছি বা যে টুলের নামটা আমরা পাচ্ছি সেটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। তো এই শেপ বিল্ডার টুল এটাও এইখানে আমরা যে কাটাকাটির যে কাজগুলো আমরা করলাম এটার সাথে এই টুলটারও অনেকটা মিল আছে, বা এই টুলটা দিয়েও আমরা এই ধরনের কিছু কাজ করতে পারবো। যেমন আমি একটা শেপ নিলাম, একটা সার্কেল নিলাম এবং একটা স্টার তৈরি করে নিলাম। আচ্ছা, এরপরে এখন আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে নিচ্ছি। শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করার পরে এটার একই সাথে তিনটা কাজ করবে। একই সাথে কয়টা কাজ করবে? তিনটা। ঠিক আছে, একটা হচ্ছে মাইনাস করে দিবে, আরেকটা হচ্ছে অ্যাড করে দিবে, আরেকটা হচ্ছে ডিভাইড করে দিবে। অর্থাৎ এই ইউনাইটের কাজ, এই মাইনাসের কাজ এবং এই ডিভাইডের কাজ একই সাথে এটা তিনটা কাজ করবে। তো প্রথম মানে শুধু নর্মালি যদি আমরা ক্লিক করি তাহলে এটা দেখেন প্লাস সাইন দেখাচ্ছে। প্লাস সাইন মানে হচ্ছে ইউনাইটের কাজটা করবে। অল্টার প্রেস করলে এটা আপনার এই মাইনাস ফ্রন্টের যে কাজ সেটা করে দিবে। ঠিক আছে, আর নর্মাল জাস্ট একটা ক্লিক করলে তাহলে এটা ডিভাইডের কাজটা করবে। আমরা যদি ক্লিক করে টেনে দেই তাহলে ইউনাইটের কাজটা করবে। তো এখন সেটা কিভাবে দেখেন, ধরেন আমি এখানে একটা ক্লিক করব, একটা ক্লিক করলাম, তারপর আমি যদি সিলেকশন টুলটা নেই, নিয়ে তারপর এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এটাকে কিন্তু আলাদা করে দিয়েছে, ডিভাইড করে দিয়েছে। ঠিক আছে, এটা ডিভাইড হয়ে গেছে। বাকিগুলো কিন্তু পুরাটা সব ঠিক আছে, মানে যেখানে পাতটা ওভারল্যাপ হয়েছে ঠিক ওইটার উপরে গিয়ে যদি আমরা একটা ক্লিক করি তাহলে এটাকে কি করে দিল? ডিভাইড করে দিল। আচ্ছা, তো ক্লিক করে যদি আমরা ড্র্যাগ করি, প্লাস আছে তার মানে এখন ইউনাইটের কাজটা করে দিবে। আমি যদি এখানে ক্লিক করে এখান থেকে এখানে টেনে দিই তাহলে এটার যেই
অবজেক্টটা আছে এটার সাথে এটাকে অ্যাড করে দিবে। ঠিক আছে, যে অ্যাড করে দিছে। এখন যদি আমি একটু ধরি, দেখেন এটাকে কিন্তু অ্যাড করে দিল ওইটার সাথে। আচ্ছা, আবার অল্টার প্রেস করে যদি আমরা ক্লিক করি তাহলে এটাকে ডিলিট করে দিবে, মাইনাস করে দিবে। অল্টার প্রেস করে ক্লিক করলে মাইনাস করে দিবে। ঠিক আছে, যে অল্টার প্রেস করে ক্লিক করলে এগুলো সব মাইনাস হয়ে গেল। তো এই শেপ বিল্ডার টুল দিয়ে মোটামুটি আমরা ইউনাইটের কাজও পারতেছি, তারপরে মাইনাস পয়েন্টের কাজ পারতেছি, ডিভাইডের কাজটাও করা যাচ্ছে। তো সবগুলো কাজ একসাথে করে, এবং লোগোর ক্ষেত্রে এই টুলটা প্রচুর পরিমাণে ব্যবহার করে। যারা লোগো ডিজাইনার আছে তারা কিন্তু এই কাজ, এটার ব্যবহারটা প্রচুর পরিমাণে ব্যবহার করে। আমরাও এটার ব্যবহার সামনে আমরা দেখব, লোগোর ক্লাস যখন হবে তখন আমরা শেপ বিল্ডারের টুলের ব্যবহারটা আরও দেখতে পাবো। তবে বেসিক যে কনসেপ্টটা না জানলেই নয়, বা কীভাবে কাজ করতেছে এটা যদি না বুঝতে পারেন তখন কিন্তু সমস্যা হবে। এই জন্য এইটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন। আমি আপনাদের আরও কিছু দেখাচ্ছি শেপ বিল্ডার টুল দিয়ে। যেমন আমি এখানে স্ট্রোকে কালার নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন স্ট্রোকে কালার নেওয়ার পরে এখন আমার ধরেন একটা আইকন এখান থেকে আমি বের করব। ঠিক আছে, একটা ডিজাইন আমি এখান থেকে বের করব। তো এই ডিজাইনটা বের করার জন্য আমি এখন যেটা করব যে এই সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করে আমার কোনোটা অ্যাড করা লাগবে, আবার কোনোটা মাইনাস করা লাগবে। তো অ্যাড করার জন্য আমরা ক্লিক করে ড্র্যাগ করব, আর যেটা মাইনাস করব সেটা আমরা অল্টার প্রেস করে ক্লিক করব। যেমন ধরেন আমি এটাকে মাইনাস করলাম, অল্টার প্রেস করে এগুলোকে ক্লিক করতেছি, এগুলো মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো সব মাইনাস হয়ে গেল। তাহলে আমার থাকলো কি, মাঝখানে যে এরকম একটা ইয়ে থেকে গেল, এগুলো সবগুলো আলাদা আলাদা করে থেকে গেল। আবার যদি এগুলোকে আমি একটা করে দিতে চাই, যেমন ধরেন এখানে আমি ক্লিক করলাম, এটা অল্টার প্রেস করে না, জাস্ট নর্মালি এই দুটাকে একটা করে দিলাম, এই দুটাকে একটা করে দিলাম। তাহলে এখানে টোটাল আমি এখন একটু ফিলে কালার দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবো যে এখানে টোটাল 4টা শেপ হয়ে গেল। বুঝা গেছে? তো এইভাবে আমরা লোগোর যখন ক্লাসগুলো করব, লোগোর ক্লাসে আমরা শেপ বিল্ডার টুলের আরও ব্যবহার আমরা পাবো। তো আপাতত যতটুকু আমি দেখালাম এটা মনে রাখেন যে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করলে মানে যেখানে পার্টটা আলাদা থাকবে ওইটার ইয়েটা আলাদা হয়ে যাবে, এবং যদি ক্লিক করে আমরা ড্র্যাগ করি তাহলে সেটা কি হবে, আপনার অ্যাড হয়ে যাবে। আর অল্টার প্রেস করে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন এটা? শেপ বিল্ডার টুল। জি ভাইয়া। ওকে, শুভ, নিশাত, তোমা, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, শুভ আসো। ওকে, আচ্ছা, হ্যাঁ, বুঝছি। ওকে। এখন আমরা পরের যে টুলটা আছে গ্রেডিয়েন্ট টুল, এটার ব্যবহারটা আমরা একটু দেখি। গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে আমরা ফটোশপে আমরা দেখে আসছিলাম, এখানেও গ্রেডিয়েন্ট টুলটা প্রায় একই রকম। তো গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, যে এখানে নিচে এই যে ফিল কালার, স্টক কালারের নিচে এখানে 3টা অপশন আছে, কালার, গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে নান। তো মাঝখানেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারের জন্য। তো আমি যদি এখানে ক্লিক করি, ডিফল্টভাবে সাদা এবং কালো কালারের গ্রেডিয়েন্ট কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো অ্যাপ্লাই হওয়ার পরে এটার সাথে সাথে এখানে একটা প্যালেট ওপেন হয়ে যাবে, গ্রেডিয়েন্টের যে প্যালেটটা আছে সেটা। তো গ্রেডিয়েন্টের প্যালেটের ভিতরে আমরা এখানে নিচে কিন্তু দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট স্লাইডার 2টা অপশন আছে। এইটা আমরা ফটোশপেও দেখছিলাম, গ্রেডিয়েন্ট এডিটরের ভিতরে এরকম একটা অপশন ছিল। তো এগুলোর কাজ হচ্ছে যে কালারটা আমার দরকার সেই কালারটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, যেভাবে ডবল ক্লিক করলে তারপরে যে কালারটা আমার দরকার সেই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারতেছি। এবং এখানে আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে টাইপটা এখানে 3টা আছে, একটা হচ্ছে আপনার লিনিয়ার, একটা রেডিয়াল, এই 2টাই লাগে। আর লাস্টেরটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট এটা দ্বারা হচ্ছে বিভিন্ন পয়েন্ট তৈরি করে করে এখানে আপনার কালার দেওয়া যায়, মানে অনেকগুলো পয়েন্ট তৈরি করে প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা করে কালার দেওয়া যায়।
আর যদি আমরা লাইনটা সিলেক্ট করি বা এই লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট, সেই ক্ষেত্রে যেরকম একটা লাইন থাকবে এই লাইনটা দিয়ে আমরা কালারগুলোকে সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা, এরপরে যদি একাধিক কালার লাগে, ঠিক আছে, কালারের এখন 2টা আছে, আরও বেশি লাগবে, তাহলে আগের মতোই এখানে একটা একটা করে ক্লিক করলে পয়েন্ট তৈরি হবে এবং এই পয়েন্টে কোনটাতে কী কালার লাগবে সেটা আপনি ক্লিক করে দেখা দিতে পারবেন। ওকে, তো আমরা গ্রেডিয়েন্ট টুলটা প্রায় ফটোশপে যেভাবে দেখে আসছি ওইটার মতোই কিন্তু মিল আছে অনেক কিছুই। তো নতুন এখানে তেমন কিছু নাই। নতুন বলতে এই যে এটা হচ্ছে নতুন ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, যেটা এটা হচ্ছে নতুন, অর্থাৎ এটার মাধ্যমে আমরা যেটা পারতেছি, যেমন এটা সিলেক্ট করলাম, তারপরে এটাতে কোন কালার দিব সেটা আমরা সিলেক্ট করে কালারটা দিয়ে দিতে পারতেছি। আবার ধরেন এখানে আরেকটা কালার দিব, এখানে দিয়ে দেওয়া যাচ্ছে। মাঝখানে আমি চাচ্ছি যে আরেকটা পয়েন্ট তৈরি করব, তো এখানে সে একটা ক্লিক করলাম, এখানে আরেকটা পয়েন্ট তৈরি হলো এবং চাচ্ছি এখানে অন্য আরেকটা কালার দিব, সেই কালারটা দেওয়া যাচ্ছে। ঠিক আছে, এরপরে এখানে একটা কালার জাস্ট ডবল ক্লিক করে কালারটা দিয়ে দেওয়া যাচ্ছে। তো এই জিনিসটা ফটোশপে ছিল না, এটা এখানে আমরা নতুন পাচ্ছি। তো এইভাবে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারতেছি। ওকে, এখন আরেকটা যেটা আমরা দেখব সেটা হলো এই গ্রেডিয়েন্টেরই, যেমন ধরেন আমার কোনো একটা কালার থেকে বা কোনো একটা ইমেজ থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে যাব, তো সেই ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হবে, বা সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেব সেটা একটু দেখেন। আচ্ছা, মনে করেন এখন এখানে লোগোতে কিন্তু 2টা কালার আছে, ব্লু কালারের লাইট এবং একটু ডিপ কালার। তো আমি একটা শেপ তৈরি করলাম, এই শেপটাতে আমার এখন দরকার হচ্ছে ব্লু কালার এবং লাইট কালারের, ব্লু কালারের 2টা কালার দিয়ে গ্রেডিয়েন্ট কালারটা তৈরি করা। তো আমি ফার্স্টে এখানে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে লিনিয়ারটা সিলেক্ট করে নিয়েছি। এখন এই যে দুই পাশে 2টা কালারের যে স্লাইডারগুলো আছে, ফার্স্টে একটা সিলেক্ট করলাম, করার পরে আইড্রপার নিচ্ছি। আইড্রপার নিয়ে আমি এখানে এসে ক্লিক করব, অর্থাৎ এখানে যে 2টা আছে এই 2টার এইটা সিলেক্ট করা। ঠিক আছে, তো ফটোশপে যেটা হতো যে যেটা সিলেক্ট আছে ওই অবস্থায় যদি আমরা আইড্রপার দিয়ে কোনো কালারের উপরে ক্লিক করতাম তাহলে ওইটাতে কালারটা অ্যাপ্লাই হয়ে যেত। বাট এইখানে আমরা যদি ক্লিক করি, এটাতে ক্লিক করলাম, দেখেন গ্রেডিয়েন্টটাই কিন্তু এখন চলে গেছে, মানে এখানে এখন শুধু সলিড কালারটা চলে আসছে। তো এইটার ক্ষেত্রে যে কাজটা করা লাগবে সেটা হলো যে শিফট প্রেস করে ক্লিক করতে হবে। এটা যখন সিলেক্ট করে আমি এখানে এই কালারটা দিব, শিফট প্রেস করে ক্লিক করলাম, তারপরে এখানেও এটা সিলেক্ট করে শিফট প্রেস করে এই কালারে ক্লিক করলাম, তাহলে এই 2টা কালার দিয়ে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই হলো। বা আমি ব্ল্যাক কালারটা নিচ্ছি। ঠিক আছে, তো শিফট ছাড়া যদি আইড্রপার দিয়ে কাজ করতে যান, কালার আইড্রপারের ব্যবহারটা আমরা কিন্তু ইলাস্ট্রেটরের প্রথম ক্লাসে দেখছি যে আইড্রপারটা দিয়ে আমরা কোনো কালার নিতে গেলে অবশ্যই শিফট প্রেস করে আমাদেরকে ক্লিক করতে হবে। আর শিফট ছাড়া করলে ওই অবজেক্টটাতে যা থাকবে সেইটাই সরাসরি আমার ইয়েতে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমার যে অবজেক্টটা থাকবে সেখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইখানে যেহেতু নর্মালি এটা একটা ছবি, তো ছবিতে একটা কালার মানে হচ্ছে এটা ফিল কালারটাই চলে আসতেছে, এখানে গ্রেডিয়েন্টটাও থাকবে না। তো আপনারা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার পরে বা অ্যাপ্লাই করার সময় যদি একাধিক কালার অ্যাপ্লাই করতে যান কোনো ছবি থেকে, তাহলে অবশ্যই এই পয়েন্টগুলো সিলেক্ট করে শিফট প্রেস করে করে কালারগুলো অ্যাপ্লাই করবেন। ওকে, গ্রেডিয়েন্ট কালার বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, বাকিদের কি ঘুম ধরছে নাকি, কি অবস্থা? না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এখন পরের যেটা আছে আমরা মেশ টুলের ব্যাপারটা দেখি। এখন মেশ টুলটা হচ্ছে এখানে মেশ টুল, এই যে গ্রেডিয়েন্ট টুলের ভিতরে আছে। গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট তো এখান থেকে অ্যাপ্লাই করাটা দেখলাম। টুল যেটা দিয়ে রাখছে, টুলের কাজটা হচ্ছে জাস্ট আপনি কতটুকু কম বেশি চাচ্ছেন সেইটা আর কি নির্ধারণ করা। ঠিক আছে, অল্প চাইলে অল্প, বেশি চাইলে বেশি, এটা ঠিক করবে হচ্ছে এখানকার এই টুলটা। আচ্ছা, এখন মেশ টুলের কাজটা কি দেখেন। মেশ টুলটা সিলেক্ট করলাম। মেশ টুলের মূলত কাজ হচ্ছে যে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করা। অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট বলতে একটা হরিজন্টালি অ্যাঙ্কর পয়েন্ট, একটা ভার্টিক্যালি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করবে এবং সেইটা একদম আপনার যেই অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের যে পাথ থাকবে
সেই পাথ অনুযায়ী আপনার এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সে তৈরি করবে। যেমন এখন একটা রেক্টেঙ্গেল একটা পাথ আমি নিছি, আমি যদি এখানে মেশ টুলটা সিলেক্ট করি, মেশ টুলটা দিয়ে আমি যদি মাঝে এসে কোথাও একটা ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যে একটা হরিজন্টাল একটা পাথ আসছে, একটা ভার্টিক্যাল একটা পাথ আসছে। আবার হরিজন্টাল পাথের উপরে এসে ক্লিক করলে শুধু ভার্টিক্যাল একটা পাথ তৈরি হবে। আবার যদি ভার্টিক্যাল একটা পাথে এসে ক্লিক করি তাহলে শুধু হরিজন্টাল একটা পাথ তৈরি হচ্ছে। আর যদি যেখানে কোনো কিছু নাই সেখানে ক্লিক করি তাহলে একটা হরিজন্টাল পাথ একটা ভার্টিক্যাল পাথ তৈরি হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে পাথটা দিয়ে আমরা কাজটা কি করব, ঠিক আছে? তো এখানে এই যে পাথটা আসছে প্রত্যেকটা পাথের মাঝখানে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। যেমন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমরা একটু ধরি তাহলে দেখতে পারবো যে দেখেন এখানে প্রত্যেকটাতে যে অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে, ঠিক আছে? এই একটা একটা করে এভাবে ধরা যাবে এবং ধরে আপনি চাইলে এগুলোতে আলাদা আলাদা করে কালার দিতে পারবেন, ঠিক আছে? এই একটা সুবিধা এখানে পাওয়া যায়। এবং এই কালারগুলো দেওয়ার পরে আপনি আবার এইখানকার যে কালারের রেঞ্জটা আছে, আশেপাশে যে এরিয়াটা আছে, এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আসছে পাশাপাশি এটাকে আপনার এই যে অ্যাঙ্কর পয়েন্টের সাথে হ্যান্ডেলগুলোও আসছে, চাইলে এগুলোকে বাড়াই দিতে পারবেন, কমাই দিতে পারবেন, এইভাবে এডিটও করা যাচ্ছে, ঠিক আছে? এবং শেপটাকেও এডিট করা যাচ্ছে। আচ্ছা, এটা গেল হচ্ছে ইয়া দিয়ে রেক্টেঙ্গেল দিয়ে। আমরা এখন একটা সার্কেল নিলাম, সার্কেলের ভিতরে যদি এখন ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এটার যেই সার্কেলটা আছে বা এটার যে পাথটা আছে এই পাথ অনুযায়ী শেপগুলো মানে ভিতরে অ্যাঙ্কর পয়েন্টগুলো চলে আসতেছে, ঠিক আছে? তো যদি গোল থাকে গোল আসবে, যেরকম থাকবে সেই রকম ভাবে এই জিনিসটা আসবে। আচ্ছা, এখন এটা দ্বারা অ্যাকচুয়ালি কাজটা আসলে কি? তো মেশ টুলটা হচ্ছে এমন একটা টুল যে টুলটা দিয়ে আপনি এমনভাবে কালার ইউজ করতে পারবেন একদম, মানে যে কোনো একটা অবজেক্ট তৈরি করার পরে একদম রিয়েলিস্টিক কালার আপনি দিতে পারবেন এই মেশ টুলের মাধ্যমে। তো মেশ টুল দিয়ে তো কালার অ্যাপ্লাই হচ্ছে না, মেশ টুল দিয়ে মূলত হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করা বা ভিতরে হচ্ছে পাথ তৈরি করা। আর এই পাথ তৈরি করার পরে এই পাথগুলোকে ধরে ধরে আপনি এই কালার দিতে পারবেন, ঠিক আছে? তো আমরা একটা প্রজেক্ট করে দেখব, করে দেখলে জিনিসটা বুঝতে পারবো। তো তার আগে আমি এখানে একটু দেখাই, যেমন ধরেন এখানে এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরলাম, ধরে আমি এখানে একটা কালার দিচ্ছি, ঠিক আছে? অথবা বাইরের এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে কালার দেওয়া যাচ্ছে। তো আমরা এখন একটু এটার যেই উদাহরণ হিসাবে আমি এখানে একটা ব্যানানা রাখছি, এটা আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। তো ধরেন এই যে একটা কলার একটা ছবি, কলার ছবিটা আমরা এর আগে আমরা ইলাস্ট্রেশন থেকে, মানে একটা আর্ট করা ছবি থেকে ইলাস্ট্রেশন করছিলাম, অর্থাৎ নতুন করে আমরা ড্রয়িং করছিলাম। তো আমরা এখন একটা অরিজিনাল একটা ইমেজ আমরা নিলাম, ইমেজটা নিয়ে আমি একটু পেন টুলটা দিয়ে পাত করে দেখাচ্ছি যে এইটার মতো একদম সেম লুকটা আমরা কিভাবে মানে কালারটা দিতে পারি। এই মেশ টুলের সাহায্যে আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন, বা এই ধরনের যে কাজগুলো মার্কেটপ্লেসে পাওয়া যায় বা দেখা যায় সেগুলোতে এই মেশ টুলটা ব্যবহার করে কাজগুলো করা হয়, ঠিক আছে? একদম মানে অরিজিনাল কালারটা, মানে এখানে এটা কিন্তু একটা ছবি, এটা বানানো না। তো আমরা যখন মেশ টুল দিয়ে কালার দিব একদম অরিজিনাল এরকম একটা কালার দিতে পারবো। তো দেখি কতটুকু এটা করা যায়। তো আমি এখানে ফার্স্টে এটা নিলাম, নেওয়ার পরে আমি প্রথমে এখানে এইটার যে কালারটা আছে যে কোনো একটা কালার আমি এখানে অ্যাপ্লাই করে নিলাম। করার পরে আমরা এখন মেশ টুল নিব। মেশ টুল নিয়ে আমাকে যেটা করতে হবে যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে নিতে হবে অনেকগুলো, বা পাথ তৈরি করে নিতে হবে। তো আমি যদি এখানে এসে একটা করে ক্লিক করি তাহলে এটার যে শেপ আছে সেই শেপ অনুযায়ী অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। আমি একটু দ্রুত করে নিচ্ছি। আচ্ছা, তো ওকে, তো এখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে নিলাম। তো ফার্স্টে আমি চাচ্ছি যে এই নিচের দিকে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরবো। তো আমি এই জন্য লেসো টুলটা নিলাম। লেসো টুল নিয়ে এই নিচের দিকের অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে তারপরে এখান থেকে আইড্রপারটা নিয়ে এখানে আমি ক্লিকটা করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখেন নিচের সাইডটা একটু ডার্ক আছে, সেই ডার্কের একটা ভাবটা কিন্তু এই নিচের দিকে চলে আসছে।
ওকে, তারপরে আমি আবার লেসো টুলটা নিয়ে মাঝখানের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে একটু সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে এখানে কালারটা মাঝখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি। বা আরও একটা অ্যাঙ্কর এখানে ইয়ে করে নিতে হবে, এই জায়গা মাঝামাঝিতে একটা ছিল আর কি। এর উপরে 2-3টা যদি ভিডিও দেখেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে এগুলো একটু সময় নিয়ে কাজ করা লাগে। আমি তো তাড়াহুড়া করতেছি, এত তাড়াহুড়া করে এখানে কাজ হবে না, বাট একদম এক্স্যাক্টলি মানে এটার মতো একটা লুক দেওয়া যাবে এই বানানো কলার মধ্যেও, ঠিক আছে। তো আর এই ধরনের একদম রিয়েলিস্টিক কালারগুলো পাওয়া যায় হচ্ছে এই মেশ টুলের সাহায্যে। তো যতটুকু করছে তাতে দেখেন মোটামুটি কিন্তু কিছুটা একটু ইয়া লাগতেছে। এখানে মাঝখানের যে দাগটা আছে এটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু এটা মোটামুটি বোঝা যেত। একটু দেখি ট্রাই করে। ওইটা না, এটা হবে আইডোপার দেখেন এটা শেপ কিন্তু চলে আসছে অলরেডি, ঠিক আছে। তো এইভাবে আপনার একটু সময় নিয়ে এগুলো কাজ করা লাগবে। তো এটা একটা প্র্যাকটিস করবেন আপনাদের হোমওয়ার্কের মধ্যে, এটা একটা থাকবে। কলা বা আপেল বা এই জাতীয় যে কোনো একটা ফল ফুডের ছবি আপনারা প্রথমে পেন টুল দিয়ে আঁকাবেন এবং অরিজিনাল কালারটা দেওয়ার চেষ্টা করবেন মেশ টুলের সাহায্যে। আচ্ছা, মেশ টুলের ব্যবহারটা বুঝতে পারছেন? একটু কম বুঝছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এগুলো নর্মালি এই মেশ টুলের যে ব্যবহারগুলো আছে এগুলো একটু হাই লেভেলের কাজ, মানে নর্মালি সচরাচর আমরা যে কাজগুলো করব ডিজাইন রিলেটেড, সেই যে কাজগুলো করব ওগুলোর মধ্যে এই কাজটা এতটা বেশি থাকবে না, ঠিক আছে। তো যদি সমস্যা হয় জাস্ট একটু ধারণা নিয়ে রাখলেন যে মেশ টুলটা আসলে কি কাজ করে, কারণ আপনারা গ্রাফিক ডিজাইনার হতে যাচ্ছেন, প্রত্যেকটা টুল সম্পর্কে আপনি কাজ করেন বা না করেন ধারণাটা আপনার রাখা লাগবে, যেন আপনি কোনো কাজ দেখে বুঝতে পারেন যে হ্যাঁ এটা এই টুলটা দিয়ে কাজটা করা যাবে। আর যদি আপনি সেটাও না জানেন তাহলে কিন্তু আপনাকে গ্রাফিক ডিজাইনার হিসেবে মানে গ্রহণ করা যাবে না। তো এই জন্য আপনারা প্র্যাকটিস করেন বা না করেন টুলগুলো সম্পর্কে আইডিয়া রাখা লাগবে। আচ্ছা, এরপরে যে টুলটা আছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলটা হচ্ছে এটাও কিছুটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের মতো, গ্রেডিয়েন্টের যে কালারটা অ্যাপ্লাই করলাম ওটার মতো। ব্লেন্ডটা হচ্ছে যে আপনার গ্রেডিয়েন্ট টুল আর মেশ টুল এগুলো কাজ করতেছে হচ্ছে কালার নিয়ে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যেখানে একাধিক কালার একসাথে মিশিয়ে দিবে, মানে একাধিক বলতে দুই এর অধিক কালার হচ্ছে যেটা হচ্ছে একটা একটার সাথে মিশিয়ে দিচ্ছে, ব্লেন্ড করে দিচ্ছে, ওইটা হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে। আর এখানে আরেকটা টুল আছে যেটা, এটা নাম হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলের কাজটা হচ্ছে যে একটা শেপের সাথে আরেকটা শেপ, ওই দুইটা শেপকে বা আরও একাধিক শেপ হতে পারে, তো একাধিক শেপকে একটার সাথে আরেকটাকে মিশিয়ে দিবে, ব্লেন্ড করে দিবে। তো এটা কিভাবে করে দেখেন, যেমন আমি এখানে একটা শেপ নিলাম, একটা সার্কেল নিলাম, এই পাশে আরেকটা উপরে নিচে করি, উপরে নিচে হচ্ছে সার্কেল, নিচে নিলাম ধরেন একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে, একটা স্কোয়ার নিলাম। এখন এই দুইটাকে সিলেক্ট করে আমি ব্লেন্ড টুল নিচ্ছি, তারপর এটাতে একটা ক্লিক এবং এটাতে একটা ক্লিক। তাহলে যেটা হলো যে উপরের সার্কেল আর নিচের এই যে চারকোনা শেপটা আছে এই দুইটার মাঝখানে দুইটা আরও শেপ চলে আসছে, যেই দুইটা শেপ হচ্ছে এদের থেকে কিছুটা পরিবর্তন, যেমন সার্কেল থেকে আস্তে আস্তে রেক্টেঙ্গেলের দিকে আসছে বা রেক্টেঙ্গেল থেকে আস্তে আস্তে সার্কেলের দিকে গেছে, ঠিক আছে, মানে এই দুইটাকে একত্রিত করে দিচ্ছে। এখন এখানে স্টেপ আসছে মাত্র দুইটা, আমরা যদি স্টেপ আরও বাড়াই দেই, তো স্টেপ বাড়ানোর জন্য আমরা এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে প্রিভিউটা একটু অন করে নেবেন। এই যে এখানে স্পেসিফাইড স্টেপস মাত্র দুইটা, যদি এখানে বাড়ায় দেন তাহলে কিন্তু যেরকম অনেক বেড়ে যাবে। তো এখানে অনেক বেশি যখন হবে তখন কিন্তু এখানে এতগুলো যে স্টেপ আছে বোঝা যাচ্ছে না। আচ্ছা, তো এই ব্লেন্ড টুলের কাজটা হচ্ছে মূলত এই ধরনের কাজ, যে একাধিক লেয়ার মানে একাধিক অবজেক্টকে একটার সাথে আরেকটাকে মিশিয়ে দিবে।
তো এটা এখানে আমি একটা শেপ করলাম, আরেকটা কপি নিচ্ছি, কপি নিয়ে ছোট করে ভিতরে আরেকটা অ্যাপ্লাই করলাম বা এখানে রাখলাম এবং দুইটাতে দুই রকমের কালার দিচ্ছি। এটা আপনার শেপটাকে যেমন ব্লেন্ড করতেছে করে দিবে, পাশাপাশি কালারটাকেও, মানে দুইটাকে দুই রকম কালারও দিয়ে দিবে। তো মাঝখানে অনেকগুলো কালার চলে আসবে। যেমন আগেরটাতে আরেকবার একটু দেখেন, এখানে ধরেন এখানে রাখলাম এই কালার, উপরেরটা থাকলো আরেক কালার। পরে যখন আমরা ব্লেন্ড টুলটা দিয়ে এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, তখন কি হচ্ছে ওই শেপটা তো ব্লেন্ড হচ্ছে, পাশাপাশি হচ্ছে এখানকার কালারটাও একটার সাথে আরেকটাকে মিশিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে, তো এই কাজটা আমরা যদি একটা স্টারের ভিতরে করে দেখি তাহলে কেমন দেখে দেখেন। আমি এখানে একটা কালার নিচ্ছি, একটু ব্লু কালার টাইপের। আচ্ছা, এরপর একটা কপি নিলাম, তারপরে ছোট করে দিচ্ছি, ছোট করে দিয়ে মাঝখানে এটা লাইট একটা কালার দিচ্ছি। আচ্ছা, এরপরে এখন আমি ব্লেন্ড টুল দিয়ে এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক। ওকে, তাহলে দেখেন এখানে যেটা হলো যে ছোট যে স্টারটা আছে এই স্টারটা থেকে আস্তে আস্তে বড়র দিকে মানে বড় হয়েছে এবং সেটার যে কালার সেটা ধরে রাখছে এবং নিচে যে বড় শেপটা ছিল সেটা থেকে আস্তে আস্তে ছোটোর দিকে আসছে এবং সেখানেও ওই কালারটা দুটার সাথে মিশে গেছে। তো এখানে কিন্তু অনেকগুলো স্টেপ তৈরি হয়েছে। আমরা যদি স্টেপে যাই তাহলে দেখতে পাবো এখানে 155টা স্টেপ তৈরি হয়েছে। আমি যদি এখানে মাত্র 5টা স্টেপ দিই, ঠিক আছে, দেখেন যে 5টা স্টেপ দেখা যাচ্ছে এবং স্টেপ বেশি থাকার কারণে তখন কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে না। তো স্টেপ যদি আমরা কমাই দিই তাহলে এই জিনিসটা মানে স্টেপ যে 5টা আছে ভিতরে সেটা বুঝতে পারবেন কিভাবে। এইটা হচ্ছে আমাদের ছিল এবং নিচেরটা মাঝখানেগুলো হচ্ছে, মাঝখানে হচ্ছে 5টা আসছে। তো এই ব্লেন্ড টুল দিয়ে মূলত হচ্ছে যে বিভিন্ন অবজেক্টকে ব্লেন্ড করা যায়, একটা একটার সাথে মিশায় ব্লেন্ড করা যায়। ঠিক আছে, এখন যদি আমি এই শেপটাকে এদিকে নিয়ে আসি, যেভাবে পরিবর্তন করব ওই রকম ভাবে এটাও পরিবর্তন হয়ে যাবে, ডিজাইনটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ওকে, এগুলো দ্বারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। যেমন একটু দেখেন এখানে আমি একটা স্টার করে নিলাম, এটাকে একটু রোটেট করে নিচ্ছি। আচ্ছা, 30 ডিগ্রিতে দিলাম। না, এটা ভালো হয় নাই। ওকে, তো এখন এই যে এখানে অনেকগুলো আছে, আমি সবগুলোকে যদি এখন ব্লেন্ড করি, তো ব্লেন্ড করার আরেকটা অপশন আমরা পাবো হচ্ছে অবজেক্ট মেনুর ভিতরে এখানে মেক ব্লেন্ড, তারপরে এখানে মেক। তো এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল অল্টার বি। তো এখানে যদি আমরা ক্লিক করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আরও একটা ধাপ তৈরি হয়েছে। তো আমরা যদি এখানে ডবল ক্লিক করি, করার পর স্টেপ দেখি, স্টেপ একটা যদি আমরা একটু বাড়ায় দিই তাহলে যে এই ধরনের অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন তৈরি করা যায়। ঠিক আছে, এটা অতটা ভালো হয় নাই, আমি আরেকটা একটু দেখাই। যেমন এই সবগুলোকে সিলেক্ট করে আমি ব্লেন্ডে ক্লিক করতেছি বা এখান থেকে মেক করলাম এবং স্টেপ বাড়ায় দিচ্ছি। করার পরে এখন ধরেন এখানে কিন্তু মূলত আমার ইয়া ছিল হচ্ছে চারটা হচ্ছে আমার শেপ ছিল বা লাইন ছিল আর কি। তো এখন এগুলোকে আমরা যদি এভাবে ঘুরাই দিই, পেঁচাই দিই এবং যদি প্রত্যেকটাতে আলাদা আলাদা কালার দিই তাহলে কিন্তু যে এরকম একটা ডিজাইন তৈরি হচ্ছে। আর এই ডিজাইনগুলো আমরা চাইলে আমাদের কোনো একটা ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এই ধরনের ডিজাইনগুলো সাধারণত অনেক সময় ব্যাকগ্রাউন্ডের ডিজাইনের ভিতরে পাওয়া যায়। আচ্ছা, তো এটা মূলত ব্লেন্ড টুল দিয়ে এই কাজগুলো করা হচ্ছে। তো আপনারা যেটা করবেন যে
বিভিন্ন শেপ দিয়ে একটা একটার সাথে ব্লেন্ড করে দেখবেন, বা 2-3টা শেপকে একসাথে করে ব্লেন্ড করে দেখবেন। কখনো হচ্ছে আপনার স্ট্রোকে কালার রেখে দেখবেন, কখনো হচ্ছে ফিলে কালার রেখে ট্রাই করে দেখবেন যে কখন বা কিভাবে কোন ডিজাইনটা আসতেছে। ওকে, ব্লেন্ড টুলটা কি বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, এখন আমরা পরে যেটা আছে আর্টবোর্ড টুল, এগুলো খুব সহজ সহজ কিছু বিষয় রাখছি। আর্টবোর্ড টুলটা হচ্ছে এই যে এখানে একটা টুল আছে আর্টবোর্ড টুল নামে। আর্টবোর্ড টুলের কাজ হচ্ছে জাস্ট আর্টবোর্ডটাকে কন্ট্রোল করা, বা একাধিক আর্টবোর্ড যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে আমরা সেটা দ্বারা নিয়ে আসতে পারবো। যেমন আর্টবোর্ড টুল দিয়ে আমি ধরেন আরেকটা আর্টবোর্ড আমার লাগবে, তো এখানে আমরা যদি ক্লিক করে ড্র করি তাহলে আরেকটা আর্টবোর্ড আমরা তৈরি করতে পারতেছি। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রয়োজন মতো আর্টবোর্ড নিতে পারবো এবং আর্টবোর্ডগুলোকে আমরা এইভাবে মুভ করতে পারবো। আর আর্টবোর্ডের যে প্রপার্টিসটা আছে, আমরা যদি এখানে আসি যে আর্টবোর্ডের সাইজ কত, এই যে উইথ এবং হাইট সেটা আমরা পাচ্ছি। ঠিক আছে, আবার এই যে এটার সাইজটা কত সেটা আসছে। আবার চাইলে আপনি সাইজটাকে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। যেমন ধরেন এখন আমি চাচ্ছি যে উইথটা থাকবে, এই আর্টবোর্ডের উইথটা থাকবে হচ্ছে 3 ইঞ্চি আর হাইটটা থাকবে হচ্ছে 5 ইঞ্চি। ঠিক আছে, তাহলে ওই হিসাবে কিন্তু এই আর্টবোর্ডটা তৈরি হয়ে গেল। এই আর্টবোর্ড টুল দিয়ে জাস্ট শুধু আমরা কি করতে পারতেছি, আর্টবোর্ড তৈরি করতে পারতেছি, আর্টবোর্ডের সাইজ আমরা ঠিক করতে পারতেছি, আবার আর্টবোর্ডটাকে আমরা মুভ করতে পারতেছি। আবার এখানে এই যে ক্রিয়েটের একটা অপশন আছে নিউ আর্টবোর্ড, এখানে ক্লিক করলে যে আর্টবোর্ডটা সিলেক্ট থাকবে ওই আর্টবোর্ডের আরও কয়েক মানে ডুপ্লিকেট তৈরি হবে। ঠিক আছে, যেমন এখানে আমার এই আর্টবোর্ডটা সিলেক্ট আছে, এখন যদি আমরা এখানে ক্রিয়েট দিই তাহলে ওই সেম সাইজের আর্টবোর্ড একটা একটা করে আসতে থাকবে। এই তো আর্টবোর্ড টুল, এটা তেমন একটা মানে প্রয়োজনীয় এরকম কিছু না, জাস্ট যদি এরকম লাগে যে আপনার একটা আর্টবোর্ড আছে এর সাথে এখন আরেকটা আর্টবোর্ড নেবেন, তো সেক্ষেত্রে আর্টবোর্ড টুলটা দিয়ে আপনারা নিতে পারবেন। আর অ্যালাইন প্যালেট, এটা আমরা ফটোশপে অলরেডি দেখছি, এখানেও আরেকবার একটু দেখব। অ্যালাইন প্যালেটের ভিতরে এই যে অপশনগুলো আমরা ফটোশপে দেখছি, তো এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা অ্যালাইনের ক্ষেত্রে সেটা হলো যে আমি এখানে ধরেন অনেকগুলো অবজেক্ট একটু করে নিলাম, করার পরে এক একটাকে এক এক রকম সাইজ দিচ্ছি আর কালারগুলো একটু চেঞ্জ করে দিব। আচ্ছা, এখন এখানে যে 5টা শেপ আছে, আমরা এই 5টা শেপকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করব। অ্যালাইনের ক্ষেত্রে ধরেন আমি এখন চাচ্ছি যে সবগুলো এক জায়গায় আসবে, সবগুলো একটা একটার উপরে চলে আসবে, তাহলে আমরা জাস্ট একবার হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম এবং একবার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম, তাহলে কি হলো সবগুলো এক জায়গায় চলে আসছে। কোথায় আসছে দেখেন, আমি একটু আন্ডু করে নিচ্ছি, এই যে সবগুলো সিলেক্ট করার পরে যে বক্সটা আসছে, এই বক্সের ঠিক মাঝামাঝিতে সবগুলো মিলে একত্রিত হচ্ছে, ঠিক এই জায়গাটাতে। ঠিক আছে, যেমন এখানে একবার এখানে একবার, তাহলে সবগুলো মিলে ওই বক্সের মাঝামাঝিতে আসছে। এখন অ্যালাইন করতে গিয়ে অনেক সময় আমাদের ইলাস্ট্রেটরে এই বিষয়টা খুবই দরকার হয় যে একজনকে আমরা মানে নির্ধারণ করে দিব বা একটাকে আমরা সিলেক্ট করে দিব যাকে কেন্দ্র করে বাকিরা অ্যালাইন বা বাকিরা লাইনটা সোজা হবে। যেমন আমি চাচ্ছি যে এখানে 5টার মধ্যে এই যে পিঙ্ক কালারের শেপটা আছে ও ওর জায়গাতেই থাকবে, বাকি সবাই ওর এখানে মানে এখানে এসে বসবে। তাহলে সবগুলো সিলেক্ট করার পরে যাকে কেন্দ্র করে আমরা সবগুলোকে অ্যালাইন করতে চাচ্ছি তার উপরে আরেকবার ক্লিক করতে হবে। দেন হচ্ছে আমরা যদি অ্যালাইনে ক্লিক করি সেন্টারাল মানে হরিজন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল সেন্টার, তাহলে দেখেন ওই পিঙ্ক কালারের জায়গাটা ধরে রাখছে। আমি আবার ধরেন এখানে এটাকে সিলেক্ট করে দিচ্ছি, মানে তাহলে এটাকে কেন্দ্র করে সবার অ্যালাইনটা সোজা হবে বা ওই জায়গাতে সবাই চলে আসবে। তো এইটা আপনারা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন হবে কাজ করতে গেলে। ঠিক আছে, আমরা যখন কাজ করতে যাব এই জিনিসটা আমাদের লাগবেও। ওকে, আর আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্সি প্যালেট। ট্রান্সপারেন্সি প্যালেটটা হচ্ছে এর আগে আমরা দেখলাম, যেমন এই যে নিচের দিকে আছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সির ভিতরে যেটা পাওয়া যায় যে ব্লেন্ড মুডটা পাওয়া যায়। ঠিক আছে, এবং পাশাপাশি হচ্ছে অপাসিটি কম বেশির কাজটা করতে পারবো। যেমন একটা শেপ নিলাম, এর উপরে ধরেন অনেকগুলো শেপ যদি আমরা নেই এবং
নিচের শেপটা যদি আমরা একটু ব্লেন্ড মোডটা কমাই দিই, অপাসিটিটা যদি কমাই দিই, তাহলে কিন্তু আমরা এই যে উপরের যে শেপগুলো আছে বা একই কালারের শেপ থাকলেও এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। আর আরেকটা হচ্ছে যে সবগুলোকে সিলেক্ট করে আমরা যদি ব্লেন্ড মোডটা চেঞ্জ করি, তাহলে কিন্তু কি হয় যে যখন ওভারল্যাপ হয়ে যায় যে জিনিসটা, সেটা কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, যেরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ব্লেন্ড মোডগুলো আমরা আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করব। তো এগুলোর প্রয়োজন হয় অনেক সময় যখন আমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কালার দিই, বা কালারের যখন একটা একটার সাথে অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাদের এই ব্লেন্ড মোডগুলো চেঞ্জ করার প্রয়োজন হয়। নর্মাল থাকলে কিন্তু সবগুলো নর্মাল একই কালার, কিছুই এখন বোঝা যাচ্ছে না যেগুলো উপরে আছে। বাট একই জিনিস আমি যখন মোডটা চেঞ্জ করে দিচ্ছি, তখন কিন্তু এটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আজকের মোটামুটি ক্লাসের বিষয়গুলো। তো আজকের হোমওয়ার্ক হিসাবে আপনাদের যেটা থাকবে, গত ক্লাসের মতোই আজকে আরও কিছু ট্রেসিংয়ের জন্য আমি কিছু শেপ লোগোর কিছু কাজ রেখেছি। তো এই কাজগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তো আমি এখান থেকে দু একটা দেখায় দিচ্ছি, দেওয়ার পরে আপনারা এগুলো করবেন। তো যেমন এখানে একটা ঘরের আমি একটা শেপ নিয়ে আসলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ট্রেসগুলো করলে সুবিধাটা হবে কি, আপনার এই কনসেপ্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে, তো এটাও কিন্তু ভেক্টর ট্রেসিংই বললেন, বা এগুলো যখন আমরা ডিজাইনের কাজ করতে যাব, তখন কিন্তু এই ট্রেসিংয়ের কাজগুলো আমাদের লাগবেই। তো এই জন্য ট্রেসটা প্রত্যেকটা ক্লাসেই দিচ্ছি। যেমন এইটা করতে গেলে আমরা কিভাবে করতে পারবো দেখেন। তো সব ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে ফার্স্টে হচ্ছে ফিল্টার অফ করে নেবেন, নেওয়ার পরে স্টকে কালার রেখে একটা একটা করে পেন টুল দিয়ে পাত করবেন। তো এগুলো মনে হয় সহজ, আপনাদের না দেখালেও চলবে। যেগুলো যেহেতু আপনারা কঠিনগুলো পারছেন, তাহলে এগুলো আপনারা খুব সহজেই পারবেন। আচ্ছা, এখন একটা পাত করার পরে যখন আরেকটা পাত করতে যাব, তখন দেখা যাবে যে অনেক সময় ওইটা উপর দিয়ে পাত করতে গেলে ওইটা নড়ে চলে যায় বা ওটাতে কোনো সমস্যা হয়। তো সেক্ষেত্রে চাইলে এগুলোকে আমরা লক করে রাখতে পারি। আচ্ছা, এটা থাকুক, লক করা লাগবে না। আমি এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে, আপনারা এগুলো পারবেন, তাদেরকে পুরাটা না দেখালেও মনে হয় চলবে, কারণ এর থেকে কঠিন যেগুলো সেগুলো করতে পারছেন, তার মানে এটাও আপনারা সহজেই করতে পারবেন। আচ্ছা, এটার ক্ষেত্রে একটা টেকনিক দেখাই, যে আমরা গত ক্লাসে একটা টুলের ব্যবহার দেখছিলাম, সেটা হচ্ছে উইথ টুলের একটা ব্যবহার দেখছিলাম। ওই উইথ টুলটা দিয়ে কিন্তু আমরা এই শেপটা খুব সহজে করে ফেলতে পারবো। আচ্ছা, তো পুরাটা আমি আর করলাম না, যতটুকু করছি এতটুকু আমি একটু কালার অ্যাপ্লাই করে দেখি। যেমন এটা, হ্যাঁ আচ্ছা দাঁড়ান, এখানে ফার্স্টে একটু কালার দিয়ে নিই। আচ্ছা, এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার আছে। ঠিক আছে, তো গ্রেডিয়েন্ট কালারের জন্য ফার্স্টে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে নিব। দেন হচ্ছে এখানে এটা সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে এইখানে একটা ক্লিক, তারপর এটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে শিফট প্রেস করে অবশ্যই ক্লিক করতে হবে। শিফট ছাড়া করলে কিন্তু গ্রেডিয়েন্টটা আসবে না। আর কালারটা আসছে এখন পাশাপাশি, বাট উপরে নিচে লাগবে। তো উপরে নিচে করার জন্য এই যে টুলটা দিয়ে আমরা এবার এটাকে চেঞ্জ করে নিব। ঠিক আছে, যে উপরে লাইট, নিচের দিকে ডার্ক কালার। আচ্ছা, এখন এখানকার যে শেপটা আছে এটা কিভাবে করবো, এই যে উইথ টুলের ব্যাপারটা আমরা দেখছিলাম গত ক্লাসে, উইথ টুলটা দিয়ে জাস্ট যদি এখানে মাঝখানে এসে ক্লিক করে, তাহলে কিন্তু যেরকম এটা হয়ে গেল।
ওকে, তো আজকে এই পর্যন্ত থাকুক। তো এখানে যেই ইয়েগুলো দিছি যতটুকু পারেন করবেন, পাশাপাশি এই মেশ টুলের ব্যাপারটা আপনারা একটু ট্রাই করে দেখেন, ঠিক আছে? যে মেশ টুল দিয়ে এই কাজটা করা যায় কিনা বা কতটুকু করতে পারছেন আপনারা একটু দেখবো, ঠিক আছে? আর এটার উপরে চাইলে দু একটা ইউটিউবে ভিডিও দেখে নিতে পারেন। ইউটিউবে ভিডিও দেখলেও আপনারা এই ধরনের ইলাস্ট্রেশনগুলো পাবেন। আর এই মেশ টুলের ব্যাপারটা দিয়ে মূলত হচ্ছে একদম অরিজিনাল রিয়েলিস্টিক একটা কালার নিয়ে আসা যায়, যেটা নর্মাল গ্রেডিয়েন্ট কালার দিয়ে বা গ্রেডিয়েন্ট টুল দিয়ে নিয়ে আসা যায় না। মানে একটা ছবি তোলা ইমেজ এবং মেশ টুল দিয়ে কালার দেওয়া ইমেজ, হ্যাঁ, তো দুটা আসলে পাশাপাশি রাখলে বোঝা যাবে না যে এটা ইলাস্ট্রেশন করা বা এটা ড্রয়িং করা এবং মেশ টুল দিয়ে কালার দেওয়া, এরকম বোঝাও যায় না। মানে এতটা রিয়েলিস্টিক এটা করা যায়। ওকে, আজকে সব কিছু কি বুঝতে পারছেন? জি ভাই, মোটামুটি বুঝছি। ওকে,